1921 সালের জুলাইয়ের আজকের এই দিনটা পরিবর্তনের বার্তা নিয়ে এসেছিল। যখন প্রাচ্যের অক্সফোর্ডের যাত্রা শুরু হয়, ঠিক সেই সময়টায় অনেকেই হয়তো চাননি যে উপমহাদেশের এই প্রান্তে একটি বিশ্ববিদ্যালয় হোক যা পরিবর্তনের সূচনা এনে দিতে পারে। সেই পরিবর্তন সময়ে সময়ে, কালে কালে, যুগে যুগে যখনই দেশে কোনো সংকট হয়েছে, সেই সংকটে প্রতিরক্ষার ঢাল হয়ে দাঁড়িয়েছে। এবং সেই বাস্তবতায় 104 বছর পেরিয়ে 105 বছরে পা দিল আমাদের সবার প্রিয় প্রাণের ঢাকা বিশ্ববিদ্যালয়। বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণে ঢাকা বিশ্ববিদ্যালয় এই প্রতিপাদ্যে এবছরের বর্ষপূর্তি উদযাপিত হচ্ছে। এই প্রসঙ্গে আমরা আজ কথা বলতে চাই। আজ 1 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস। এজন্য দুজন অতিথি আছেন আমাদের সাথে, ডান থেকে পরিচয় করাচ্ছি। আমাদের সাথে আছেন মোহাম্মদ মাজেদুর রহমান, সাথে আছেন মিনহাজ আহমেদ প্রিন্স। দুজনকেই শুভ সকাল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় দিবসের শুভেচ্ছা। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ সুস্থ আছি। আপনারা কেমন আছেন? আমরা বেশ ভালো। শুভ সকাল। শুভ সকাল। এই সকালের বাংলাদেশের আয়োজনে আমরা অতিথি যাদেরকে পাই তাদের কাছে জানতে চাই দিনের শুরুটা তারা কিভাবে করেন। আপনারা যারা ছাত্র, আপনারা যারা ক্যাম্পাসে থাকেন, সকালটা আসলে কিভাবে আপনাদের শুরু হয়? ঘর থেকে অনেক দূরে নিশ্চয়ই কেউ কেউ এর মধ্যে হলেও থাকেন, সেক্ষেত্রে আপনাদের সকালটা কিভাবে শুরু হয় একটু আমাদের বলবেন। আমি যেহেতু হলে থাকি, তো আমার সকালটা শুরু হয় ক্লাসে যাওয়ার তাড়া থেকে। হয়তো সকাল 8টায় ক্লাস থাকে, সো এর মধ্যে তাড়াহুড়ো করে উঠে দৌড়ে ক্লাসে যাওয়া এবং ক্লাস করতে করতেই সকালটা শুরু হয়। আর এমনি ছুটির দিনগুলোতে হয়তো একটু দেরি করে ঘুম থেকে ওঠা, তারপর একটু বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেওয়া, এভাবেই সকালটা শুরু হয়। আজকে 1 জুলাই, আজকের দিনের শুরুটা আমাদের সঙ্গেই করলেন। গত বছরের জুলাইয়ের কথা যদি মনে পড়ে, দিনের শুরু কিভাবে ছিল? গত বছরের কোনো 1 জুলাই সকালটা কিভাবে শুরু করেছিলেন? গত বছরের জুলাইয়ের কথাটাই আমার মনে পড়ছে। ঠিক এই সময়টাই চলছিল আমাদের বৈষম্য বিরোধী যে মুভমেন্টটার সূচনা, যে বৈষম্যহীন বাংলাদেশে আমরা এখন প্রত্যাশা করছি। তখন যে কোটা ব্যবস্থা ছিল, এই কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে ধীরে ধীরে আন্দোলনটা দানা বেঁধে উঠছিল। আর দীর্ঘদিনের যে ফ্যাসিস্ট স্বৈরাচার খুনি শেখ হাসিনা ছিলেন, তার যে অপশাসন দুঃশাসন ছিলেন, ধীরে ধীরেই কিন্তু ছাত্রদের মনে, জনমনে এর বিপরীতে গণতন্ত্রের প্রত্যাশায়, বৈষম্যহীন সাম্যের বাংলাদেশের প্রত্যাশায় একটা ঐক্যবদ্ধ হওয়ার প্রয়াস সৃষ্টি হচ্ছিল। এই জুলাইটায় তার সূচনা হয়েছিল। প্রিন্স, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরও একবার ফিরে আসতে চাই, যেহেতু আজ ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস। আমার একরকম বিস্ময় জাগে আপনাদের দেখলে, আপনারা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, মানে হয় না যে ছুঁয়ে দেখি এটা মানুষটা এরকম কি পরিমাণে মেধাবী, কারণ সারা বাংলাদেশের সবচেয়ে মেধাবীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বার একটা সুযোগ পান। এই যে অনেক আন্দোলনের আতুর ঘর, অনেক পরিবর্তনের সূচনা স্থান ঢাকা বিশ্ববিদ্যালয়, এই বিষয়টা কাজ করে কিনা নিজেদের মধ্যে, যে সেই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করছি আমি যোগ্য প্রতিনিধি হয়ে উঠতে পারছি কিনা? একটু মাজেদুর রহমানের কাছ থেকে শুনি। আমার আসলে ইউনিভার্সিটির আগের থেকেই যখন বাংলাদেশের ইতিহাস নিয়ে পড়তাম, রাজনীতি নিয়ে পড়তাম, তখন সবসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি একটা অন্যরকম ফ্যাসিনেশন কাজ করতো। তার কারণ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে সকল আন্দোলন, গণতান্ত্রিক আন্দোলন, সংগ্রাম, সকল বৈষম্যের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়ানোর প্রতীক হিসেবে আমার কাছে মনে হতো। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা যখন সোজা হয়ে দাঁড়িয়ে কোনো একটি কথা বলে, তার ভার কতটুকু সেটা আমরা জুলাইতে টের পেয়েছি, সেটা আমরা দেখেছি, নিজের চোখের সামনে উপলব্ধি করেছি। প্রত্যেকটি মিছিলে, মিটিংয়ে যখন যেতাম, তখনকার অনুভূতিগুলো মনে হতো যে সেই 71-এ ফিরে গেছি, হয়তো 69-এ ফিরে গেছি, 62 শিক্ষা আন্দোলনে ফিরে গেছি, 90-এর গণঅভ্যুত্থানে ফিরে গেছি, 52-এর ভাষা আন্দোলনে ফিরে গেছি। মনে হচ্ছে এই রাস্তা দিয়েই তো হয় সালাম বরকতরা নিজের তাজা রক্ত ঢেলে দিয়েছে, নূর হোসেনরা তাদের রক্ত ম্লান করেছে। এবং সেই জায়গা থেকেই আমার কাছে সবসময় মনে হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুবাদে নিজের ব্যক্তিত্বের যে পরিবর্তন, রাজনৈতিক সচেতনতা বলি, এগুলো তো অন্যরকম প্রভাব ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার জীবনে অন্তত ফেলেছে। বাহ,
চমৎকার। একটু প্রিন্সের কাছ থেকে শুনি, এই যে শিরদাঁড়া সোজা হয়ে যাওয়ার কথা বললো মাজেদুর, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিরদাঁড়া শক্ত হয়ে গেলে পুরো জাতির বিবেক তখন ঘুরে দাঁড়ায়। ঢাকা বিশ্ববিদ্যালয়কে জাতির বিবেকও বলা হয়, কি মনে হয় কতখানি প্রাসঙ্গিক অবস্থানে এখন আমরা আছি এই জায়গাটা? অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয় জাতির বিবেক হিসেবে কাজ করছে, তার সৃষ্টির শুরু থেকেই জাতির বিবেক। দেখুন 1952 ভাষা আন্দোলন থেকে যদি শুরু করেন, 62 শিক্ষা আন্দোলন, 69 গণ অভ্যুত্থান, আর পৃথিবীর ইতিহাসে বোধহয় একমাত্র বিশ্ববিদ্যালয় যেটি একটি দেশেরও জন্ম দেয়, মানে সবচেয়ে সর্বাগ্রে ভূমিকা পালন করেছে। তারপরে আবার সেই দেশটাকে বিনির্মাণ করার জন্য, গণতন্ত্রের উত্তরণের জন্য স্বৈরাচার বিরোধী সফল যে আন্দোলন 90-এর স্বৈরাচার বিরোধী, সেখানেও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদান। আবার দেখুন স্বৈরাচারের চেয়েও যখন ভয়ঙ্কর ফ্যাসিস্ট বাংলাদেশে দানা বাঁধল, তারা জেকে বসলো বাংলাদেশের শাসন ক্ষমতায়, তখন সেই খুনি শেখ হাসিনা তার পতন ঘটানোর সূচনাটাও কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আবার দেখেন এদেশের যে শিল্প সাহিত্য সংস্কৃতি কিংবা শিক্ষক, কবি, সাহিত্যিক, সাংবাদিক, পেশাজীবী, ব্যবসায়ী, সকল ক্ষেত্রেই কিন্তু ভূমিকা পালন করে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয় তার শিক্ষার্থীদের দিয়েই কিন্তু এই জাতিকে উন্নয়ন উৎকর্ষের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আচ্ছা, এই যে গত জুলাই থেকে এখন পর্যন্ত 1 বছর আমরা পার করলাম, এখন তো আসলে বাংলাদেশকে বলা হচ্ছে আমরা একটা নতুন বাংলাদেশ নির্মাণ করছি। এই 1 বছরে ছাত্র হিসেবে আপনার দেখা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে আগে যখন আপনি পড়েছেন তার পরিবর্তন কেমন হয়েছে, বা এখন আসলে পড়াশোনার পরিবেশ কি, ছাত্রছাত্রীরা কিভাবে নিজেদের ভবিষ্যৎ দেখছেন, সেই বিষয়টা একটু বলবেন। আজকে তো 366 জুলাই, আমাদের জুলাই চলছে। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়, কি চমৎকার পয়েন্ট, 366 জুলাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে 2020 সালে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসি, এরপরে দীর্ঘ 4 বছর আমরা ফ্যাসিস্ট আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে থেকেছি, হলে থেকেছি। সামনে থেকে এই ফ্যাসিস্ট রেজিমটা কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ব্যবহার করে টিকেছিল সেটা উপলব্ধি করেছি, এবং তার পরবর্তী বাংলাদেশে দেখেছি তারা কিভাবে সমন্বিত উৎপাদিত হয়ে যাওয়ার পরে আমাদের শিক্ষার্থীদের মনোজগতের যে পরিবর্তন, তাদের মুক্ত চিন্তার জায়গাটা কিভাবে পরিবর্তিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগের যতটুকু আমি দেখেছি যে প্রত্যেকটা জায়গা ছিল নিয়ন্ত্রিত। শিক্ষকদের ব্যাপার বলি, কর্মচারী কর্মকর্তাদের ব্যাপার বলি, সাংস্কৃতিক জায়গা বলি, কন্ট্রোল করে রাখা হয়েছিল, এবং প্রত্যেকটা জায়গায় কথা বলার জায়গাটাকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল। সেই জায়গা থেকে এখন আমি অনেক বেশি মুক্ত চিন্তার জায়গা দেখি। ব্যক্তি স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা প্রকাশের যে ভঙ্গিমা, তার মধ্যে পরিবর্তন দেখি। সবাই নিজেদের জায়গা থেকে সাহস নিয়ে কথা বলতে পারে, নিজের অভিব্যক্তি প্রকাশ করতে পারে, যে কারোর বিরুদ্ধে, যে কারোর তার মতের সাথে অমিল হলে সেটা প্রকাশ করতে পারে। এবং এটাকে আমি এক ধরনের গণতান্ত্রিক আন্দোলনের, গণতান্ত্রিক জাগরণের বাংলাদেশের যে সূচনা হয়েছে তার একটা মাইল ফলক হিসেবে দেখি। আমরা যখন একটা খুব বিখ্যাত উক্তি আমরা জুলাই থেকে পেয়েছি যে আমরা কথা বলি কারণ নীরবতা ফ্যাসিস্টের ভাষা। সো আমরা কথা বলতে শিখেছি, কথা বলতে শুরু করেছি, এবং যে কারণে আমার মনে হয় যে আমাদের জুলাই ততদিন চলবে যতদিন আমরা কথা বলতে থাকব, যতদিন আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে থাকব। এবং এই যে সাংস্কৃতিক জায়গায় থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় যে একটা অংশকে সবসময় দেখা গেছে যে বিশ্ববিদ্যালয়ে ঢুকতে দেওয়া হয় নাই, যেমন আমার পাশে ভাই আছেন, ওনাদেরকে বিশ্ববিদ্যালয়ে ঢুকতে দেওয়া হয় নাই। তাহলে এক কেন্দ্রিক রাজনীতিক যে বাস্তবতা ছিল, সেখান থেকে আমরা দেখি এখন বহুকেন্দ্রিক রাজনৈতিক বাস্তবতা। আমি যখন টিএসসিতে যাই তখন আমার মোটামুটি সব ধরনের ছাত্র সংগঠনের সাথে দেখা হয়, তাদের সাথে আমার ভিউজ বিনিময় করার সুযোগ হয়, তাদের সাথে কথা বলার সুযোগ হয়, এবং এই সুযোগটাই কিন্তু আমাদেরকে রাজনৈতিকভাবে আরো বেশি সচেতন করে, রাষ্ট্র হিসেবে আরো অনেক বেশি সুগঠিত সুসংহত করবে। প্রিন্স, একটু আপনার কাছে জানতে চাই, এর আগে মাজেদুর বলছিল যে গত 1 বছরে পড়াশোনার পাশাপাশি যে পরিবর্তন এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, উনি ওনার মতো করে সেটা আলোচনা করছিলেন। আরও একটি বিষয় যেখানে উঠে আসলো এই কথার মধ্যে, যে আমরা আমাদের কথা বলতে পারছি, আমরা আমাদের চাওয়া না চাওয়াগুলো সামনে তুলতে পারছি, এবং ভিন্ন মতের, ভিন্ন দর্শনের মানুষের সাথেও আমরা পরিবর্তন করতে পারছি চিন্তাধারা। সেক্ষেত্রে এই যে এত জনমত,
একত্রিত হয়ে আমরা যখন কথা বলছি, কিছুটা তো সেখান থেকে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশঙ্কাও থাকে। সেইগুলা মেনে নেওয়ার মতো ছাত্রদের মন মানসিকতা বা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সেরকম তাদের পক্ষেও শক্তি সামর্থ্য আছে কিনা, কি মনে করছেন, অথবা আপনার দৃষ্টিকোণ থেকে সেটা কেমন দেখলেন? না, দেখুন, নিঃসন্দেহে জুলাই আমাদেরকে রক্ত দিতে শেখায়, জুলাই আমাদেরকে দেশাত্মবোধ শেখায়, আবার জুলাই আমাদেরকে একইভাবে ঐক্যবদ্ধ হওয়ার প্রেরণা যোগায়। যখনই কোনো সংকট সামনে আসবে তখন আমরা আমাদের সম্মিলিত ঐক্যের মাধ্যমে সেই সংকটকে মোকাবেলা করতে সেই শক্তি, সেই সাহস ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা ধারণ করি। চমৎকার। একটু প্রিন্স, আমি ভিন্নভাবে আসতে চাই। মানুষ অনেক স্বপ্ন নিয়ে প্রতিষ্ঠানে ভর্তি হয়, যেমন আমার জীবনে আমার স্কুল, আমার কলেজ, বিশ্ববিদ্যালয় একটা বিশাল প্রভাব রয়েছে, বিশেষ করে আপনার ক্ষেত্রেও তাই। যশোরে বড় হয়েছেন আপনি, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়, নর্ডেম কলেজ, যেখান থেকে খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশের মেধাবীরা বিভিন্ন চমৎকার জায়গায়, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় নিঃসন্দেহে চমৎকার, প্রথম আগ্রহের জায়গা থেকে বুয়েট কিংবা মেডিকেল, এটার ব্যতি রেখে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন বেছে নেওয়া, উদ্দেশ্যটা কি ছিল? উদ্দেশ্যটা খুব চমকপ্রদ। দেখুন, আমি পারিবারিক পরিমণ্ডল থেকেই যখন লেখাপড়া করলাম, আমার বাবা মা আলহামদুলিল্লাহ আমাকে খুব ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠানে পড়িয়েছেন। আমি যশোর জেলা স্কুলে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলাম, পরবর্তীতে আমি নটরডেম কলেজ ঢাকায়ও বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলাম। আমার বাবা চাইতেন যে আমি একজন চিকিৎসক বা ডাক্তার হয়ে দেশের সেবা করি, আর আম্মু শিক্ষক মানুষ, তো আম্মু চাইতেন যে আমি সরকারের একজন কর্মকর্তা হয়ে বা আমলা হয়ে দেশের সেবা করি, অ্যাডমিন ক্যাডারে যাওয়া যেটাকে বলে আর কি। কিন্তু আমি পারিবারিকভাবেই রাজনৈতিক পরিবারের সন্তান। আমার বাবা নিজেও রাজনীতি করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠা লগ্ন থেকেই উনি আছেন, একটা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য, বর্তমানে সহসভাপতির দায়িত্ব পালন করছেন। তো তখন আমার পারিবারিক পরিমণ্ডল থেকেই আমার আসলে ভেতর থেকে মনে হয়েছে যে না, আমি যদি দেশের মানুষের পাশে থেকে, সমাজের মানুষের পাশে থেকে কিছু করতে পারি, সেটা বোধহয় সর্বোত্তম পন্থা হবে যে মানুষের মন জয় করার। পরিকল্পনা ছিল ছাত্র রাজনীতি করব, তাই ঢাকা বিশ্ববিদ্যালয় বেশ জায়গা। যে আমার শুরু থেকেই চিন্তা ছিল যে আমি ছাত্রনেতা হব। বাহ, ছাত্রনেতা হব। তো আমি দেখুন, নটরডেম কলেজে সায়েন্সে পড়া সত্ত্বেও, যশোর জেলা স্কুলে সায়েন্সে পড়া সত্ত্বেও আমি কিন্তু মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি ডি ইউনিটের মাধ্যমে। মানে আমার বিজ্ঞান চেঞ্জ করে আমি আর্টস ফ্যাকাল্টিতে পড়াশোনা করছি, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো। কথা হচ্ছে আমি ছাত্রনেতা হব, ছাত্রনেতা হয়ে নিজেকে পরবর্তী দেশের নেতৃত্বের জন্য প্রস্তুত করার চেষ্টা করব, দেশকে সেবা করার চেষ্টা করব। প্রিন্স, একটু মাজিদুরের কাছে আমরা আসতে চাই। মাজিদুর, ঢাকা বিশ্ববিদ্যালয় মানেই সারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করা, টেকনাফ থেকে তেতুলিয়া অবধি প্রত্যেক প্রান্তের শিক্ষার্থীরা, মেধাবীরা এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। নানান মত, নানান ধারণার এখানে প্রকাশ পাবে, এটাই স্বাভাবিক। 15 থেকে 16 বছরের লম্বা সময় হয়ে গেল না একটু বেশি চুপ করে থাকার? আরও আগেই পরিবর্তনটা দরকার ছিল না, কি মনে হয়? কারণ গত 100 বছরের ইতিহাস যদি আমরা টানি, পরিবর্তনের সূচনা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যদি হয়েছে আমরা জানি, সেক্ষেত্রে একটা লম্বা সময় হয়ে গেল না সারা বাংলাদেশের প্রতিনিধিদের জন্য? আমার কাছে মনে হয় ভিন্নভাবে উত্তর দেওয়া যেতে পারে। আমার কাছে যেটা মনে হয় যে লম্বা সময়ের চাইতে আমি যেটা অনুভব করি সেটা হচ্ছে যে একটা আপরাইজিং, সেটা আসলে কোনো একটা ইস্যুকে কেন্দ্র করে হয়। 18-র যে কোটা সংস্কার আন্দোলন, তখন আমাদের হাতে একটা বড় সুযোগ ছিল এই আপরাইজিংয়ের মাধ্যমে এই রিজিমকে সরায়ে আমাদের গণতান্ত্রিক পথে হাঁটার, কিন্তু আমরা সেটা কেন পারিনি? এই বিশ্লেষণের দিকে যদি আমরা যাই, তাহলে আমরা দেখব সেইখানকার নেতৃত্বরা কি আসলে চেয়েছিলেন কিনা, এটার উপর ডিপেন্ড করে যে আমার একটা আন্দোলন, একটা আপরাইজিংয়ের নেতৃত্বরা যদি সেই আন্দোলনকে সরকার পতনের আন্দোলনের দিকে নিয়ে যেতে পারে। এখন ছাত্র আন্দোলন কিন্তু শুরুতেই সরকার পতনের জন্য কখনোই হয়নি, সেটা কোনো একটা ইস্যুকে কেন্দ্র করে আন্দোলনটা বড় হয়েছে এবং সেটা পরবর্তীতে ছাত্রদের ক্ষোভ রাগের জায়গা থেকে সেটা পরবর্তীতে গিয়ে হয়তো গণ অভ্যুত্থানের দিকে মোড় নিয়েছে। 18-র নেতৃত্বের একটা জায়গা তৈরি হয়েছিল এবং সেই সময় যারা স্কুল কলেজে পড়তো, যেমন আমরা তখনই সচেতন হয়েছেন, আন্দোলনটাকে দেখেছি। এবং পরবর্তীতে 19 সালে যখন আমরা নিরাপদ সড়ক আন্দোলন মাঠে থেকেই করেছি, আমাদের মধ্যে কিন্তু একটা জায়গা তৈরি হয়েছে, আমাদের মধ্যে একটা স্ফুলিঙ্গ
তৈরি হয়েছে এবং সেটা যখন আমরা দেখেছি যে আমাদের নিরাপদ সড়ক আন্দোলনটাকে কিভাবে মানে জাস্ট নষ্ট করে দেওয়া হয়েছে, এবং সেই জায়গা থেকে যখন আমরা বিশ্ববিদ্যালয়ে এসেছি, আমাদের ওই প্রজন্মটাই কিন্তু 24-এর গণঅভ্যুত্থানের সামনে থেকে নেতৃত্ব নিশ্চয়ই। দিয়েছে। আমার আসলে প্রশ্নের জায়গায় অন্যখানে, মানে ধরুন আপনি যদি কোটা দ্বারা বৈষম্যের শিকার না হতেন, তবে কি আপনি পরিবর্তনের আহ্বান জানাতেন না? এই প্রশ্নটা আসলে জানবার চেষ্টা করুন। যে প্রশ্নটা ছিল, যদি আমি বৈষম্যের শিকার না হতাম ছাত্র হিসেবে, তাহলে কি আমি এই যে আন্দোলন, এই যে পরিবর্তন, রাস্তায় নেমে আসা, জনতাকে একই কাতারে সারিবদ্ধ করা, এমন পরিবর্তন আসতো? 16 বছর তো অনেক লম্বা সময়, এই জন্য প্রশ্ন করছি। পরিবর্তন হয়তো আসতো, কিন্তু সেটা 24-ই আসতো কিনা তার আসলে নিশ্চয়তা নাই। তবে আমি এটাকে একটু ভিন্নভাবে দেখি। 90-এর পরবর্তী সময়ে বাংলাদেশের সকল ছাত্র সংসদ নির্বাচনকে বন্ধ করে দেওয়া হয়েছিল, এবং এইটার উদ্দেশ্য আমার কাছে মনে হয় যে আমাদের তরুণ প্রজন্ম বা 90 পরবর্তী প্রজন্মকে নেতৃত্ব শূন্য করে দিয়েছে, যে কারণে সঠিক রাজনৈতিক চর্চা থেকে আমাদেরকে দূরে রাখা হয়েছে ইচ্ছে করে, যাতে করে আমরা রাজনৈতিক সচেতন না হই, আমরা যাতে করে বড় কোনো আপরাইজিংয়ের নেতৃত্ব দিতে না পারি। আমার মনে হয় যদি ডাকসু থাকতো, তাহলে তারা সমস্ত শিক্ষার্থীদের সমগ্র বাংলাদেশের প্রতিনিধিত্ব করত, এবং এই 24 পর্যন্ত হয়তো আমাদের অপেক্ষা করতে হতো না ফ্যাসিস্ট হাসিনাকে সরে যাওয়ার জন্য। আমরা হয়তো এর অনেক আগেই 18 রাতের ভোটের পরে আমার মনে হয় না ডাকসু সহ পুরো বাংলাদেশের ছাত্র সংসদ যদি অ্যাক্টিভ থাকতো, এবং এটা কোনোভাবেই তারা আসলে মানে দিনের ভোট রাতে করে পার পেয়ে যেতে পারতো না। সো আমার কাছে মনে হয় ছাত্র সংসদ নির্বাচনগুলো আমাদের বিশ্ববিদ্যালয়ের তথা বাংলাদেশের রাজনৈতিক স্ট্যাবিলিটির জন্য অনেক গুরুত্বপূর্ণ, এবং গণতান্ত্রিক যাত্রার পেছনে আমাদের প্রজন্মকে আমরা যদি এগিয়ে রাখতে চাই, আমরা যদি তাদের আশা আকাঙ্ক্ষাকে পূরণ করতে চাই, আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে আজকের এই বিশ্ববিদ্যালয় দিবসে তারা অতি সত্বর ডাকসু ইলেকশন দিক এবং শিক্ষার্থীদের সত্যিকারের প্রতিনিধিত্বের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সমস্ত সমস্যা সমাধান করুক, এবং যে কোনো অন্যায় অবিচারের বিরুদ্ধে যাতে শিক্ষার্থীদের পক্ষ হয়ে শিক্ষার্থীদের প্রতিনিধিরাই কথা বলে। ধন্যবাদ। একটু প্রিন্স, আপনার কাছে জানতে চাই, আজকে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস, নানা রকমের আলোচনা আমরা করলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় কেমন আছে? একজন ছাত্র হিসেবে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? বিশ্বের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর মতো ঢাকা বিশ্ববিদ্যালয় তো আমাদের বাংলাদেশে আমাদের কাছে একটা গর্বের বিষয়। আমরা মাথা উঁচু করে দাঁড়াতে শিখি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে। তারা যখন দেশ ছেড়ে, দেশের গণ্ডি পেরিয়ে দেশের বাইরে নিজেদের নাম উজ্জ্বল করেন, তখন আসলে জাতি হিসেবে আমরাও গর্বিত হই। ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে কেমন আছে? ঢাকা বিশ্ববিদ্যালয় তো আসলে আপনি শুরুটা যেমন করেছিলেন যে জাতির বিবেক, তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে কিন্তু এই গোটা বাংলাদেশের প্রত্যাশা অনেক। ঢাকা বিশ্ববিদ্যালয় যা আজকে স্বপ্ন দেখে, বাংলাদেশ হয়তো বা তা পরের দিন স্বপ্ন দেখে। তো ঢাকা বিশ্ববিদ্যালয় এমন একটা জায়গা যেখানে আমরা শিল্প, সাহিত্য, সংস্কৃতির চর্চা করব, মুক্তবুদ্ধি জ্ঞান চর্চা করব, মেধা, মনন, সৃজনশীলতা দিয়ে, আমাদের উদ্ভাবনী শক্তি দিয়ে এই দেশ ও দশের জন্য কাজ করব, নিজেদেরকে আগামীর বাংলাদেশের জন্য প্রস্তুত করব, নিজেদের মূল্যবোধ, নৈতিকতাকে আরও বেশি ধারণ করে, নিজেদের চর্চাকে ইতিবাচক করে দেশের পরবর্তীতে যাতে নেতৃত্বটা সুপথে পরিচালিত করা যায় বা দেশের নেতৃত্ব যেন সঠিক থাকে, সেটাই তো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রত্যাশা। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এই দিক থেকে চেষ্টা করে যাচ্ছে এবং আগামীতেও চেষ্টা করবে। প্রিন্স, সেক্ষেত্রে একটা প্রশ্ন হতেই পারে যে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলোর সাথে পরিমাপকে বা র্যাঙ্কিং যে বিষয়টাকে আমরা বলি, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসলে অবস্থানটা কোথায়? কিংবা আমরা যদি এই উপমহাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান বলি, নানান রকম মতামত আছে, এবং একটা সময় এটা তো স্পষ্টভাবে ধরাও দিয়েছে, ধারাবাহিকভাবে গবেষণার পরিমাণ কমতে শুরু করেছিল। সেই অবস্থা পরিবর্তিত হয়েছে কিনা? হ্যাঁ, নিঃসন্দেহে আমি আপনার কিছু প্রসঙ্গের সাথে একমত যে আমাদের গবেষণার অপ্রতুলতা আছে। গবেষণার জন্য যে পরিবেশটা প্রয়োজন, প্রতিবেশটা প্রয়োজন, এটা খুবই অপ্রতুল। গবেষণাগারের সীমাবদ্ধতা আছে, অর্থ ছাড়ের সীমাবদ্ধতা আছে, টেকনিক্যাল বিভিন্ন ব্যাপার আছে, প্রযুক্তিগত ব্যাপার আছে, গবেষণার মনোভাবেরও ব্যাপার আছে,
চিন্তাধারাটা গবেষণা কেন্দ্রিক কিনা এটারও যেমন ব্যাপার আছে। আবার আপনি যেমন বলছিলেন যে র্যাঙ্কিংই কিন্তু একমাত্র সূচক নয় একটা বিশ্ববিদ্যালয়কে মূল্যায়নের জন্য। অবশ্যই সেটা দর্পণ হিসেবে কাজ করবে, আমাদেরকে আত্মবিশ্লেষণের সুযোগ দিবে যে ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে সঠিক পথে যাচ্ছে কিনা। কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়কে আরও বেশি গবেষণায় মনোযোগী হতে হবে, গবেষণা নির্ভর হতে হবে, উদ্ভাবনী ক্ষমতা বাড়াতে হবে, প্রযুক্তি নির্ভর হতে হবে, আমাদের কারিকুলামে আরও বেশি যুগোপযোগী করতে হবে, বৈশ্বিক যে প্রেক্ষাপট আছে, শিল্পায়নের যে প্রেক্ষাপট আছে, স্কিল বেসড এডুকেশন করতে হবে। আমাদের অনেক ডিপার্টমেন্টে আছে যে মুখস্থ বিদ্যা কিংবা লেকচার বেসড বা শিক্ষক নির্ভর, এখানে কিন্তু প্রযুক্তিগত ব্যাপার কিংবা প্রাসঙ্গিক সমসাময়িক ব্যাপারগুলো কিংবা স্কিল বেসড যে এডুকেশন এইগুলা কিংবা ইন্ডাস্ট্রির সাথে এটাই বলছিলাম যে আমরা যাতে পরবর্তী কর্মজীবন তো অবশ্যই শিক্ষার্থীদের মাথায় থাকে, পরবর্তীতে যেন একজন শিক্ষার্থী তার পরবর্তী ধাপে যেন সুন্দরভাবে প্রতিষ্ঠিত হতে পারে, তার জন্য তার শিক্ষা গ্রহণ পদ্ধতি এবং পাঠদান পদ্ধতিটাও যেন ওই রকম হয়, যুগোপযোগী হয়, সময় উপযোগী হয়। তো সার্বিকভাবে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়কে উদ্ভাবন এবং জ্ঞান চর্চা, মুক্তবুদ্ধি চর্চায় আরও এগিয়ে যেতে হবে। বাহ, মাঝে সেক্ষেত্রে একটা প্রশ্ন হতেই পারে যে এই মুহূর্তে সবচেয়ে বড় সংকট একজন শিক্ষার্থী হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয় কি দেখেন আপনি? আচ্ছা, আমি ভাইয়ের সাথে একটু যুক্ত করতে চাই। আমার কাছে আমি যেটা দেখি যে আমাদের এই বিশ্ববিদ্যালয় তো প্রতিষ্ঠিত হচ্ছে নাথান কমিশনের রিপোর্টের মাধ্যমে 1912-এ। তো তখন আসলে কি বলা হয়েছিল এই রিপোর্টে বলা হয়েছিল যে আমরা একটা ইম্প্যাক্ট লার্নিং বেসড একটা ইউনিভার্সিটি করব, যে ইউনিভার্সিটি হবে হচ্ছে ক্যামব্রিজ এবং অক্সফোর্ডের আদলে, এবং তারা নলেজ শেয়ার করবে ইউরোপের সাথে, এবং তাদের স্ট্যান্ডার্ডের একটা ইউনিভার্সিটি আমরা এই অঞ্চলে প্রতিষ্ঠা করব বাঙালি মুসলমানদের বা এই পূর্ববঙ্গের মুসলমানদের জ্ঞান চর্চা বৃদ্ধির জন্য। তো এই জায়গাটাতে একটা মানে এটা ফেল করলো কেন, মানে এটা কোন জায়গাটাতে ফেল করছে? আমরা যদি একটু এখনকার স্ট্যাটিস্টিক্স দেখি, আমাদের বিশ্ববিদ্যালয়ের বাজেট হয় হচ্ছে 900 থেকে 1000 কোটি টাকা, এবং এর মাত্র 1 থেকে 2% খরচ করি আমরা গবেষণায়। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্তর্জাতিক মানের গবেষণা নাই বললেই চলে, খুবই খুবই কম। এবং আমি যদি একটু বিশ্বের টপ ইউনিভার্সিটি এমআইটির কথা বলি, তাদের বাজেট হচ্ছে 4 বিলিয়ন প্লাস, এবং তারা তাদের বাজেটের 40 to 50% খরচ করেন গবেষণার কাজে, এবং তারা পার হেড স্টুডেন্টদের মানে তাদের স্টুডেন্ট সংখ্যা 11,000, মাত্র অনলি 11,000, আমাদের স্টুডেন্ট সংখ্যা 40,000 প্লাস। সো এত বড় একটা স্টুডেন্টদেরকে, এত বড় সংখ্যা একটা স্টুডেন্টদেরকে আমরা নিচ্ছি, কিন্তু তাদেরকে গবেষণামুখী বিশ্ববিদ্যালয় করার কথা ছিল, গণতন্ত্রমুখী বিশ্ববিদ্যালয় করার কথা ছিল, কিন্তু সেই জায়গা থেকে আমরা পিছিয়ে আসছি, কারণ আমাদের বিশ্বের গবেষণার সাথে তাল মিলিয়ে চলা শিক্ষকের অপ্রতুলতা যেমন আছে, শিক্ষার্থীদের মনোভাবের অপ্রতুলতা আছে। সো আমার মনে হয় দুই দিক থেকেই যদি আমরা একটা মোটিভেটিং সিচুয়েশন তৈরি করতে পারি, গবেষণার প্রবৃদ্ধি বাড়াতে পারি, আমাদের বাজেট বাড়াতে পারি, এবং শিক্ষার্থীর প্রতি ব্যয়টা যদি আমরা বাড়াতে পারি, তাহলে আমরা মনে হয় গবেষণামুখী বিশ্ববিদ্যালয় হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে পারবো। এবং বিশ্ববিদ্যালয়ের সবচাইতে বড় সংকট আমি যেটা দেখি সেটা হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ে প্রায় 50% বা 51% স্টুডেন্ট হচ্ছে ফিমেল স্টুডেন্ট, এবং এই ফিমেল স্টুডেন্টের জন্য হল আছে মাত্র 5টা, যেখানে ছেলেদের জন্য হল আছে 13টি। তো আমার কাছে মনে হয় সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আবাসন সংকট। এটিকেই কেন্দ্র করে বিগত সময়ে ছাত্রলীগ বা তারা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে তার ত্রাসের রাজত্ব কায়েম করছে, এবং ভবিষ্যতেও এই আবাসন সংকটকেই কাজে লাগিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর আবারও কোনো অত্যাচার নিপীড়নের, যেটা আসলে আমরা চাই না। নিশ্চয়ই এই পরিস্থিতির আমরা পরিবর্তন চাই। আপনাদেরকে অনেক ধন্যবাদ। অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। শুভকামনা আপনাদের সকলের জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয় দিবসের শুভেচ্ছা আপনাদের দুজনকে। আপনাদেরকেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবারের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় দিবসের শুভেচ্ছা। ধন্যবাদ। এই একটা দিন একজন ব্যক্তি মানুষের নাম বিশেষ করে স্মরণ করতেই হয়। নবাব সলিমুল্লাহর কথা বলছি, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূচনা লগ্নের একজন অন্য মাপের, অন্য পরিচয়ের উত্তরাধিকারী ছিলেন।
উপলব্ধি থেকে বাস্তবতার এই পথ হেঁটেছেন এবং সেই ধারাবাহিকতায় আজকে 105 বছরে এসে পা দিল। শ্রদ্ধার সাথে কি স্মরণ করতে পারি তাদের, মনে কি রাখতে পারি তাদের, জায়গা কি করে দিতে পারি তাদের, যতটুকু সম্মান পাওয়ার কথা ছিল। প্রশ্ন থাকলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবারের প্রত্যেকের কাছে। আজকে এখানে বিদায় নিব। শুভ সকাল, আরো একবার ভালো থাকবেন সবাই। শুভ সকাল।